ওকে, রাজশাহী বিষয়ের প্রশ্নটা তুমি দেখতে থাকো। আচ্ছা, রাজশাহী বিষয়ে দেখো, প্রশ্নটা দেখো। আমাদের এখানে তো সার্কিট দেওয়া আছে। তো সার্কিটের এখন 3 নম্বর প্রশ্নে বলতেছে বৈদ্যুতিক বাতির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। প্রথমে সার্কিটটা আঁকি। আচ্ছা, বৈদ্যুতিক বাতির মধ্য দিয়ে কারেন্ট মানে এই যে এদিক দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেই জিনিসটাই বুঝে করতে। আমরা প্রথমে হচ্ছে আমাদেরকে পুরা সার্কিটের তুল্য রোধ বের করতে হবে। তারপর হচ্ছে আমাদেরকে পুরা সার্কিটের কারেন্টটাকে বের করতে হবে, কারণ এই ব্যাটারি থেকে কারেন্ট বের হয় ধরো আই। এখন কারেন্ট যখন এখানে আসছে তখন সে দুটা রাস্তা পাইছে। আচ্ছা, বাতির রোধ দিয়ে দিছে 20 ওহম। তখন কারেন্ট যখন এই বিন্দুতে আসছে তখন তার কাছে রাস্তা হচ্ছে দুইটা, একটা হচ্ছে এদিকে যাওয়ার, একটা হচ্ছে উপরের দিকে যাওয়ার। তার মানে আমরা ধরে নিলাম এদিকে কারেন্ট গেল I1, এদিকে কারেন্ট গেল I2। এই বিন্দুতে আইসা I1 এদিক দিয়ে I2 আসতেছে, এদিক দিয়ে I1 আসতেছে, তারা মিলিত হয়ে আবার আই আকারে ব্যাক করছে, মানে ব্যাটারির মাইনাস প্রান্তে গিয়ে প্রবেশ করছে। তো আমাদেরকে কি করতে হবে, আগে পুরা সার্কিটের তুল্য রোধ বের করতে হবে। তো খুব সহজ জিনিস, আমরা বুঝতেছি এই যে 20 ওহম আর এই যে 5 ওহম এরা পরস্পর সমান্তরালে আছে। দেন তাদের সমান্তরালের সঙ্গে এই 10 ওহমটা শ্রেণীতে আছে। তাহলে এটার মান ধরে নেই R1, এটার মান ধরে নেই R2, এর মান ধরে নেই আমরা R3। তাহলে এখন প্রশ্নে R1 এবং হচ্ছে R2 সমান্তরাল, তাহলে এটা তুল্য রোধ ধরে নিলাম RP1। তাহলে 1/R1 প্লাস 1/R2 হোল ইনভার্স 1। তো একটা হচ্ছে কত, 5, একটা হচ্ছে 20। 1/5 প্লাস 1/20 হোল ইনভার্স 1। তো 5 × 100, 20 × 5 = 25, 100/25 মানে হতো 4 ওহম। এবার RP1 এর সাথে R3 হচ্ছে সিরিজ, RP1 এবং R3 হচ্ছে সিরিজ। তাহলে এদের যে তুল্য রোধ এটা হচ্ছে 8 ধরে নিলাম। যেটা যোগফল মানে 4 প্লাস এটার মান হচ্ছে 10, তার মানে 14 ওহম। টোটাল সার্কিটের রোধ হচ্ছে 14 ওহম। তাহলে এখন সার্কিটের কারেন্ট বের করে ফেলি। আই সমান হচ্ছে V/R, মানে E/R। এখানে ই এর মান দেওয়া আছে আমাদের কাছে 12 ভোল্ট ডিভাইডেড বাই 14। তাহলে 12/14 মানে হচ্ছে আসবে 6/7, এত অ্যাম্পিয়ার। এটা হচ্ছে ফুল সার্কিটের কারেন্ট। আমাদেরকে বলতেছে বাতির ভেতর দিয়ে কারেন্ট বের করতে। এখন দেখো, আমরা যদি সার্কিটটাকে একটু সহজ করে আঁকি, সার্কিটটা কেমন দেখা যাচ্ছে। প্রথমে RP1 এটা আঁকতে পারি, এখানে ধরে নিলাম এটা হচ্ছে RP1, যার মান ছিল 4 ওহম, এবং এটা ছিল আমাদের 10 ওহম। RP যেটা, এটা হচ্ছে 10 ওহম। সার্কিটটা সহজ করে আঁকলে এরকম দেখায়। এটা হচ্ছে আমাদের সার্কিট, 12 ভোল্ট। এখন এই যে আমরা যে কারেন্ট বের করলাম আই, এই আই কারেন্টটা নিশ্চয়ই এই RP1 এর ভেতর দিয়েও যাচ্ছে, R3 এর ভেতর দিয়ে যাচ্ছে, কারণ RP1 এবং R3 শ্রেণীতে আছে। আর আমরা জানি যারা শ্রেণীতে থাকে তাদের ভেতর দিয়ে একই কারেন্ট যায়। তাহলে একই কারেন্ট গেলে কারেন্টের মানটা কত, 6/7। এর ভেতর দিয়েও 6/7 যাচ্ছে, এর ভেতর দিয়েও 6/7 যাচ্ছে। এখন আমাদেরকে মেইনলি বের করতে হবে RP1 এর, মানে RP1 এর যে বাতি, যেটা বাতি তো RP1 এর মধ্যেই ছিল। তাহলে আমরা RP1 এর ভোল্টেজটা বের করি, কারণ RP1 এর কারেন্ট তো আমরা জানি। তাহলে আমরা এখন লিখবো RP1 এর, RP1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্য। ধরে নিলাম এটা হচ্ছে ভিপি। তাহলে কি হবে, RP1। আই এর মান আমরা অলরেডি পাইছি 6/7, এটা হচ্ছে 4, তাহলে 4×6 = 24, 24/7 ভোল্ট। কার ভোল্টেজ, এটা হচ্ছে RP1 এর ভোল্টেজ। এখন RP1 কার কার সমান্তরাল ছিল, R1 এবং R2। আমরা জানি সমান্তরালে কি সমান থাকে, ভোল্টেজ সমান থাকে। তাহলে RP1 এর ভোল্টেজ যা,
R1 এর ভোল্টেজ চাই, R2 এর ভোল্টেজও চাই, কারণ R1 এবং R2 সমান্তরাল আছে। এখন আমাকে কারেন্ট বের করা লাগবে কার? R1। আমি দেখো অলরেডি আমরা হচ্ছে R1 এর এই যে 20 ওহম, সরি R2 এর কারেন্ট বের করা লাগবে। তো R2 এর ভোল্টেজ জানি, কত বের করছি? 24/7। ভোল্টেজ জানি, R2 এর রোধ জানি, তাহলে R2 এর কারেন্ট বের করা এখন সহজ। সুতরাং R2 এর প্রবাহ মানে এই বাতির প্রবাহ আর কি। আমরা জানি I সমান, এটাকে ধরে দিচ্ছিলাম আমরা I1, তাহলে V/R। ভি মানে ভিপি, আর মানে এখানে R2। তাহলে ভিপি হচ্ছে কত? 24/7। R2 এর মান হচ্ছে কত? 20। তাহলে ক্যালকুলেশন করলে আসতেছে 24/140। এখন তুমি 24/140 করে দেখো মানটা কত আসে। যা আসবে 0.71714। এত অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমার I1 এর প্রবাহ, মানে বাতির প্রবাহ। তো তুমি অঙ্কটা শেষ করো, কোথাও সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করো। অঙ্কটা পুরোপুরি বুঝতে পারছো? আচ্ছা, 4 নম্বর অঙ্কে যাই তাহলে আমরা। ঘ নম্বর অঙ্ক আমাদেরকে বলতেছে, ঘ নম্বর বলতেছে যে যদি বৈদ্যুতিক বাতির দ্বিতীয় প্রান্ত এ বিন্দুর পরিবর্তে বি বিন্দুর সাথে যুক্ত করা হয়, তাহলে কি বাতির উজ্জ্বলতা বৃদ্ধি পাবে কিনা? বাতির উজ্জ্বলতা বলতে কি বোঝায়? বাতির উজ্জ্বলতা বলতে ক্ষমতা বোঝায়, পাওয়ার বোঝায়। আমরা বলি না যে ধরো একটা 100 ওয়াটের একটা এনার্জি লাইট, ওটা যে পাওয়ার দিবে 200 ওয়াটের এনার্জি লাইট থেকে তার চেয়ে বেশি পাওয়ার দিবে, মানে বেশি আলো দিবে। যত ওয়াট বেশি, যত ক্ষমতা বেশি, যত পাওয়ার বেশি, তত বেশি পরিমাণ আলো সে দিবে। অর্থাৎ আমাদেরকে এখানে বেশি পরিমাণ আলো দিবে বলতে আমরা আসলে এখানে ক্ষমতা জিনিসটাকে বুঝতেছি, যে আমাদেরকে ক্ষমতা বের করতে বলতেছি। তাহলে বলতে বাতির উজ্জ্বলতা বৃদ্ধি পাবে কিনা। তাহলে আমরা আগে কি করব? তো এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় একবার ক্ষমতা বের করব, তারপরে পরবর্তী অবস্থায় আবার ক্ষমতা বের করব। তাহলে বাতির উজ্জ্বলতা মানে বাতির ভেতর দিয়ে যেই কারেন্ট যাচ্ছে সেটা লাগবে, আর বাতির রোধ লাগবে। তাহলে আমরা তো অলরেডি 3 নম্বরে বের করছি যে বাতির ভেতর দিয়ে কত কারেন্ট যায়। তাহলে আমরা সেটা করে ফেলি। প্রথমে প্রথমে লিখবো যে প্রদত্ত অবস্থায়। তাহলে সূত্র কি? পি সমান হচ্ছে I²R। বাতির ভেতর দিয়ে কারেন্ট ধরছিলাম আমরা I², মানে I1, I1² ধরলাম। আর রোধ ধরছিলাম হচ্ছে R2, তাই R2 ধরলাম। তাহলে 0.1714 হোল স্কোয়ার ইন্টু R2 এর মান কত ধরছিলাম, মানে বাতির রোধ ছিল 20। তো করে আমাকে অ্যান্সারটা বলো কত আছে। 0.5876, এত ওয়াট। এবার পরবর্তী অবস্থা।
পরবর্তী অবস্থায় জিনিসটা কি বলতেছে, বলতেছে এই বিন্দুর পরিবর্তে আমি যদি ওই চারটাকে বি বিন্দুতে যুক্ত করতাম তাহলে কি ঘটনা ঘটতো। এটা ছিল আমাদের এই বিন্দু, এটা ছিল বি বিন্দু। অর্থাৎ এখানে বলতেছে চারটাকে এরকম ভাবে যুক্ত করতাম, এখানে যুক্ত করতাম। তাহলে এখন আগের মতো, মানে এখানে মাঝখানে একটা বাকি ছিল 20 ওহম। তাহলে এর মান কত দেওয়া ছিল আমাদের কাছে? প্রথমটার মান ছিল 5 ওহম, R1 5। তারপরে এটা ছিল আমাদের R2, R3 হচ্ছে 10 ওহম। এখন আমাদেরকে নতুন করে কারেন্ট বের করতে হবে, রোধ বের করতে হবে। তো ধরে নিলাম এটা হচ্ছে আই কারেন্ট, এদিক দিয়ে একটা ভাগ হলো, এদিক দিয়ে ধরে গেল I1 প্রাইম। I1 প্রাইম দেওয়ার কারণ হচ্ছে আগে আমরা I1 দিয়েছিলাম, এখন I1 দিব না। আর এটা আচ্ছা সমস্যা নেই, I1 এতেই। এটা হচ্ছে ধরে নিলাম I2। এখন সার্কিট সলভ করতে হবে। বোঝা যাচ্ছে প্রথমে এই যে কারেন্ট এদিক দিয়ে আসবে, রাস্তা পাবে দুইটা, এদিকে একটা এদিকে একটা। এখন দেখো এই এই তারের ভেতর দিয়ে, এই রোধের ভেতর দিয়ে যেই কারেন্ট, এই রোধের ভেতর দিয়ে একই কারেন্ট, কারণ রাস্তা ভাগ হয় নাই। তার মানে এরা সিরিজে আছে। তাহলে প্রথমে আমরা হচ্ছে R1 এবং R3, এরা কিসে আছে? সিরিজ। তুল্য রোধ বের করে ফেলি। RS1, যেটা যোগফল R1 প্লাস R2, তার মানে হচ্ছে 5 প্লাস 10, মানে 16 ওহম। 16 ওহম। তারপরে এই RS1 এই 20 ওহমের সাথে, মানে R2 এর সাথে কিভাবে আছে? সমান্তরাল আছে, দেখে বোঝা যাচ্ছে। তাহলে আমরা কি করবো এখন? সমান্তরাল সার্কিট সলভ করবো। RS1 সমান্তরাল হচ্ছে R2, তার মানে তুল্য রোধ যেটা, R ইকুয়াল হবে 1/RS1 প্লাস 1/R2 হোল ইনভার্স 1। তাহলে ক্যালকুলেশন করলে 1/15 প্লাস 1/R2 এর মান কত ছিল? 20 হোল ইনভার্স 1। তাহলে ক্যালকুলেশন করি আমরা। 20 15 হচ্ছে কত? 300। আর 15 20 হচ্ছে 35। 5 দিয়ে যদি ভাগ করে ফেলি তাহলে 5 ষাট, আর এখানে থাকতেছে 7, 50/7 ওহম। এত আসতে। এখন হচ্ছে কারেন্ট বের করার পালা। I ইকুয়াল E/R। এর মান কত? 12 ভোল্ট। আর এটা হচ্ছে 60/7, 7 উপরে চলে গেলে 7 12 84, 84/60। আমরা ভাগ করে ফেলি। কয়বার যায়? 6 দিয়ে দিলে 6 14 84, আর 6 দিয়ে দিলে 10। আরো ভাগ করা যায়, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, তার মানে 7/5 অ্যাম্পিয়ার আসছে। 7/5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে পুরো সার্কিটের কারেন্ট। এখন হচ্ছে আমাদের I1 এর ভ্যালু বের করতে হবে। তাহলে I1 কিভাবে বের করব? আমরা সার্কিটটাকে সহজ করে এখানে আসি। ওই দুইটা মিলে আমরা পাইছি হচ্ছে কত? RS1। RS1 এর সাথে আর R2 সমান্তরালে ছিল, এটাকে সহজ করার জন্য আমরা এরকম আঁকলাম। এটা তুমি যে কোনো ভাবে সার্কিট দেখাইতে পারো বা তোমার মতো করে চিন্তা করতে পারো, কোনো সমস্যা নেই। শুধু সমান্তরাল কনসেপ্টটা রাখলেই চলবে। তো এখন কি হইলো? কারেন্ট এখান দিয়ে আসবে, আই কারেন্টটা এদিকে I1, এদিকে I2, এদিকে I1 হয়ে চলে গেল। এটা হচ্ছে আমাদের সেই বাতি, R2 যেটা বাতি ছিল। তো এখন আমাদের কি করতে হবে? আমরা জানি সমান্তরালে একটু সমান থাকে, ভোল্টেজ সমান থাকে। এখন এখানে যেহেতু এই RS1 এবং R2 বাদে আর কেউ নাই, ভালো মতো শুনে রাখো। এখানে যেহেতু RS1 এবং R2 বাদে আর কেউ নাই, তাহলে এই টোটাল সার্কিটের ভোল্টেজ যা, এদের প্রত্যেকের ভোল্টেজ, অর্থাৎ এর ভোল্টেজে হবে 12 ভোল্ট, এর ভোল্টেজে হবে 12 ভোল্ট, কারণ এরা বাদে আর কেউ এখানে নাই এবং এরা সমান্তরালে আছে। সমান্তরালে ভোল্টেজ সমান হয়। তাহলে এর জন্য 12 ভোল্ট হবে, আমাদের এর জন্যও 12 ভোল্ট হবে। এখন আমার লাগবে কি? R2 এর ভেতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে, মানে I1 এর মান। তাহলে আমরা R2 এর রোধের মান জানি 20 ওহম, R2 এর ভোল্টেজ জানি 12 ভোল্ট। তাহলে আমরা R1 এর কারেন্ট, R2 এর কারেন্ট বের করে ফেলি। তাহলে I1 সমান E/R2। তাহলে 12 হচ্ছে আচ্ছা সরি ভুল হয়েছে। হ্যাঁ, 12/R2 এর মান কত? R2 এর মান হচ্ছে আমাদের 20। তাহলে আমাদের মান কত পাচ্ছি বের করে ফেলো। 12/20 যদি আমরা করি, তো এই 4 দিয়ে দিলে 3 4 12, 4 5 20।
এখানে এই যে আই এর মান এটা বের না করলেও হইতো, ঠিক আছে, এই কোশ্চেনের জন্য। তো যাই হোক, আমরা বের করতে সমস্যা নাই কোনো, এইভাবে করলেই হবে। তো আই ওয়ান এর মান কত? 3/5 অ্যাম্পিয়ার। এখন আমাদের হচ্ছে কারেন্ট বের করতে হবে। তো কারেন্ট হচ্ছে, এটাকে আমরা পি প্রাইম দেই, I1 স্কোয়ার আর টু। I1 এর মান হচ্ছে 10/5 হোল স্কোয়ার, আর টু এর মান হচ্ছে কত? 20। হিসাব করে আমাকে ক্যালকুলেশন করে অ্যান্সারটা বলো। 7.2 বাট অ্যান্সার কি আমাদের হয়েছে? দেখো তো, চেক করো তো একটু। অ্যান্সারটা চেক করো। Okay, good. তার মানে আমরা বুঝতে পারতেছি যে যেহেতু এখানে আমাদের পি প্রাইম বড় আসছে, পি এস টাইপের, তার মানে বাতির উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদেরকে জিজ্ঞেস করছিল যে বাতির উজ্জ্বলতা বৃদ্ধি পাবে কিনা, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, বাতির উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। তো এটাই। দেন পরবর্তী সমস্যা বলো। আচ্ছা, পরবর্তী সমস্যা জানাও। স্টার্ট। আচ্ছা, আর সমস্যা নাই না এখন? ও তো নাই যে নতুন চ্যাপ্টার শুরু করব। আচ্ছা, বলো তো এরপরে তোমাদের, আচ্ছা তোমাদের স্কুলে এখন কি কার্যক্রম চলতেছে বলো তো একটু। এসব স্কুলে কি কার্যক্রম চলতেছে? পরীক্ষা টরীক্ষা কবে হবে, বা আসলে কি হচ্ছে? হলো, ফার্স্ট বা সেকেন্ড উইক থেকে টেস্ট এক্সাম স্টার্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে কেমিস্ট্রি একটা থেকে শুরু করি।
কেমিস্ট্রি আমরা লাস্ট কি পড়ছিলাম বলো তো, কোন চ্যাপ্টারটা পড়ছিলাম? দ্রুত জানাও, কেমিস্ট্রি আমরা কোন চ্যাপ্টার পড়ছিলাম আমরা? হ্যালো, কথা শুনতে পাচ্ছ না আমার, ইসরাত? চ্যাপ্টার 9 এটা বলতে এতক্ষণ লাগছে কেন? আচ্ছা, পরবর্তী কোন চ্যাপ্টার পড়বা আমারে বলো। কেমিস্ট্রি পরবর্তী কোন চ্যাপ্টার পড়বা? চ্যাপ্টার 10 দরকার নাই। চ্যাপ্টার 10 পরে, এগুলো একদম পরের পরের আলোচনা। এগুলো এখন কোনোভাবেই পড়ার দরকার নেই। চ্যাপ্টার 10 একটা কঠিন চ্যাপ্টার, এবং এখান থেকে কোশ্চেন গুলাও আসলে একটা কোশ্চেন কখনোই আসে না, জাস্ট কোশ্চেন মিলে আসে। তো এই চ্যাপ্টারটা না পড়ে আমরা আমরা দেখি, এই কমিক্সে বইয়ে যাই, দেখি আমরা কি কিছু করতে। আচ্ছা, কোন কোন চ্যাপ্টার পড়াইছি আমি দেখছি, তুমি রেসপন্স করো। আমি জিজ্ঞেস করলে উত্তর করবা। আমাদের চ্যাপ্টার 2 কি পড়া হয়েছে? রেসপন্স করতে হবে। চ্যাপ্টার 2 পড়া হয়েছে? চ্যাপ্টার 3? চ্যাপ্টার 4 পড়া হয়েছে? 5? চ্যাপ্টার 5 তো পড়াইছি, রাসায়নিক বন্ধন পড়াইছি তো। সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন এগুলো পড়াই নাই? পড়াইছি পড়াইছি, যতদূর মনে পড়ে আমি এগুলো পড়াইছি। তারপরে চ্যাপ্টার 6, মোলের ধারণা এবং রাসায়নিক গণনা, এটা কি পড়ানো হয়েছে? হুম। আচ্ছা, তাহলে আমরা এই চ্যাপ্টার শুরু করি। মোলের ধারণা, রাসায়নিক গণনা। আমাদের এখানে চ্যাপ্টার 6 বাকি, 7 বাকি, 8 বাকি, নয় তো পড়াইছি, 11 12। আচ্ছা, তাহলে আজকে আমরা চ্যাপ্টার শুরু করি, 4 শুরু করি, সরি 4 না, 6 শুরু করি। তার আগে আমি মিটিংটা ক্লোজ করে দেই, তুমি আবার ঢোকো, কারণ এখানে সময় নাই।
আমরা শুরু করতেছি। তো আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে মোলের ধারণা ও রাসায়নিক গণনা। আচ্ছা, তো এই চ্যাপ্টারে হচ্ছে আমাদের, তুমি বইটা ওপেন করো, তারপর হচ্ছে আমরা পড়াশোনা শুরু করি। এই চ্যাপ্টারে আমাদের যেটা প্রথমে আলোচনা আছে সেটা হচ্ছে মোল সংখ্যা নিয়ে, বা মোল জিনিসটা আসলে কি। দেখো, একদম সহজ ভাষায় বলতে গেলে মোল হচ্ছে পদার্থের পরিমাণের একটা একক। MOLE, মোল। মোল মানে কি? পদার্থের পরিমাণ, রাসায়নিক পদার্থ পরিমাপের একক। যেমন আমরা দেখো দোকানে যখন কিছু কিনতে যাই, তখন আমরা বিভিন্ন কিন্তু বিভিন্ন এককে বলি। যেমন আমাকে বলি, যেমন আমরা যদি চাল কিনতে বলি, আমরা বলি যে আমাকে 1 কেজি চাল দেন। ডাল ডাল কিনতে গেলে বলি 1 কেজি ডাল দেন। তারপরে আমরা যদি পানি কিনতে বলি যে 1 লিটার পানি দেন। এই যে দেখো, চালের বেলায় কিন্তু আমরা কেজি বলছি, পানির বেলায় কিন্তু লিটার বলছি। পানির বেলায় কিন্তু আমরা কেজি বলি নাই। আবার অন্য কিছুর বেলায় ধরো অন্য কিছু হিসাব হবে। তো এখন এরকম করে, এখন রাসায়নিক পদার্থ বা হচ্ছে আমাদের যে অনুপরমাণু গুলো আছে, এগুলার আসলে কোয়ান্টিটি, এগুলার পরিমাণ বলতে গেলে আসলে আমরা কি বলবো? পরিমাণ হচ্ছে এগুলা মোল সংখ্যা হিসেব করা হয়। যেমন কেজি, গ্রাম, তারপরে লিটার, এগুলোর পাশাপাশি এই মোল সংখ্যা হচ্ছে একটা এককের নাম। মোল সংখ্যা, মোল কি? মোল একটা এককের নাম। কার একক? এটা হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। রাসায়নিক পদার্থ পরিমাপের একক। রাসায়নিক পদার্থ বলতে যে অন্য পরমাণু গুলা, যে যৌগ গুলা আমরা দেখতে পাই, এগুলাকে আমরা বলতেছি রাসায়নিক পদার্থ। তো মোলের সংজ্ঞাটা মনে রাখো, মোল জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা হচ্ছে পরে যাই। আমাদেরকে এখন একটু ওয়ান মোল মানে কত এটা একটু জেনে নেবে। কোন পদার্থের, রাসায়নিক কোন পদার্থের ওয়ান মোল, এটা বলতে বোঝায় 6.023 ইন্টু 10⁻23, এত সংখ্যক। এটা মুখস্থ রাখা লাগবে তোমার। এই যে নাম্বারটা, এই নাম্বারটাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো সংখ্যা। বিজ্ঞানী অ্যাভোগাড্রোর নামানুসারেই এই নাম্বারটার নামকরণ করা হয়েছে অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো নাম্বার। এটা একটা নির্দিষ্ট মান। যেমন আমি যদি তোমাকে বলি যে ধরো, আমি বললাম 1 মোল অক্সিজেন, 1 মোল অক্সিজেন, O2। এখানে কয়টা অক্সিজেন অণু থাকে? কি বললাম? কয়টা অক্সিজেন অণু কেন বললাম? কারণ এখানে O2। যদি একটা অক্সিজেন থাকতো আমরা এটাকে পরমাণু বলতাম। যেহেতু O2 দুইটা আছে, তার মানে এটা অণু। আমি যদি বলি 1 মোল অক্সিজেনে কয়টা অণু, তুমি উত্তর দিবা 6.023 10⁻23 এতটি অণু। আমি যদি বলি তোমাকে যে 1 মোল হাইড্রোজেন, এখানে কয়টা হাইড্রোজেন অণু আছে, তাহলে এতটি 6.023 10⁻23 হাইড্রোজেন অণু। আবার আমি যদি তোমাকে বলি যে 1 মোল হাইড্রোজেন পরমাণু, তাহলে তোমাকে কি করতে হবে? বলতে হবে
6.023 10⁻23 হাইড্রোজেন পরমাণু, কারণ এখানে আবার একটা হাইড্রোজেন আছে। অর্থাৎ যে কোনো পদার্থের 1 মোল, এই কথাটা যখন আসবে তখন তুমি মনে রাখবা এটা আসলে এতগুলা অণু বা এতগুলা পরমাণু, এই জিনিসটা বোঝাবে। এখন দেখো, তার মানে এটাকে আরো আরো কোনো ভাবে বলা যায়, যেমন 1 মোল অক্সিজেন অণু, এটা মানে কত গ্রাম। দেখো, অক্সিজেনের আণবিক ভর কত? আমরা জানি 32 গ্রাম। 32 গ্রাম, অর্থাৎ 32 গ্রাম অক্সিজেন মানেও আমরা কিন্তু বলতে পারি যে 1 মোল অণু। বা আমরা তো তোমাকে যদি জিজ্ঞেস করে যে 32 গ্রাম অক্সিজেনের কয়টা অণু থাকে, 32 গ্রাম অক্সিজেনের মধ্যে কতটা অণু থাকে, অণুর সংখ্যা কত? 6.02 10⁻23। আবার 1 মোল হাইড্রোজেন পরমাণু মানে হচ্ছে, আমরা জানি হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2 গ্রাম, তার মানে 2 গ্রাম হাইড্রোজেন অণু। আবার আমরা যদি বলি 1 মোল হাইড্রোজেন পরমাণু, তখন কিন্তু আবার হাইড্রোজেনের পারমাণবিক ভর কিন্তু আবার 1 গ্রাম। আণবিক ভর 2 গ্রাম আর পারমাণবিক ভর হচ্ছে 1 গ্রাম। অর্থাৎ 1 মোল বলতে কি বোঝায়? এতটা অণু বা এতটা পরমাণু, এটা তো আমরা বুঝলাম। আবার 1 মোল বলতে বোঝাবে কোন পদার্থের পরিমাণ, আই মিন তার ভর কত। সে যদি পরমাণু হয় তাহলে হবে কি পারমাণবিক ভর, সে যদি অণু হয় আমরা বলবো তার আণবিক ভর। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। আচ্ছা, আমি যদি তোমাকে এবার জিজ্ঞেস করি, ধরো আমি বললাম যে 1 মোল পানি এর ভর কত এবং অণুর সংখ্যা কত, অণুর সংখ্যা কত, কি উত্তর করতে হবে। দেখো, 1 মোল পানি মানে কি? পানির আণবিক ভর বুঝাইতেছে, পানির আণবিক ভর বুঝাইতেছে। তো পানির আণবিক ভর কত বলো? হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। হাইড্রোজেন কয়টা? 2টা, তাহলে 1 × 2। অক্সিজেনের কত পারমাণবিক ভর? 16, মানে 16 × 2 = 18। তার মানে 1 গ্রাম পানি মানে আসলে, বা 1 মোল পানি মানে হচ্ছে তোমার 18 গ্রাম পানি। 1 মোল পানি মানে 18 গ্রাম পানি। তাহলে পরমাণু কয়টা? যেহেতু 1 মোল, তার মানে 1 মোল পানি, এটার মধ্যে পরমাণু থাকবে, অণু থাকবে 6.023 ইন্টু 10⁻23। এতটি পানি, এতটি পানির অণু থাকবে। এখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি তাহলে আমাকে বলো যে 4 মোল পানি ভর কত এবং অণুর সংখ্যা কত, অণুর সংখ্যা কত। এখন খুবই সহজ কোশ্চেন, তুমি জানো যে 1 মোল পানির ভর, 1 মোল পানির ভর কত? 18 গ্রাম, এটা আমরা জানি, কারণ পানির আণবিক ভর 18। তাহলে সুতরাং 4 মোল পানির ভর কত হবে? 18 × 4, তার মানে 18 × 4 কত? 72, 72 গ্রাম। এই চ্যাপ্টারে অনেক অঙ্ক, এই চ্যাপ্টারে সব অঙ্ক কিন্তু মোটামুটি অঙ্ক, এখানে কিন্তু থিওরি খুবই কম। আচ্ছা, এখন আমাদেরকে বলছে অণুর সংখ্যা কয়টা, তাই না? তাহলে আমরা জানি 1 মোল পানিতে, 1 মোল পানিতে অণুর সংখ্যা কয়টা? 6.02 10⁻23। সুতরাং কয় মোল পানি বলছে? 4 মোল পানি। তাহলে 4 মোল পানিতে অণু কয়টা? 6.023 10⁻23 × 4। সোজা কথা, একদম ঐকিক নিয়মে আমি যেভাবে অঙ্ক করি ঠিক একই রকম। ওকে, শেষ করো, শেষ করে আমাকে জানাও, এগুলো লিখে নাও খাতায়। আচ্ছা, তাহলে এখন তোমাকে আমি করতে দিই, দেখি তুমি পারো কিনা। তোমার কোশ্চেন হচ্ছে,
12 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডে সোডিয়াম হাইড্রোক্সাইডে কত অণু সোডিয়াম হাইড্রোক্সাইড বিদ্যমান? কোশ্চেন ভালো করে বুঝে নিও। বলতেছে 12 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডে কত অণু সোডিয়াম হাইড্রোক্সাইড বিদ্যমান? তুমি করো, দেখি পারো কিনা। না পারলে আমাকে বলো। যদি না পারো তাহলে বইলো। পারবা তুমি এটা? হ্যালো, না পারলে বলো। ডান। আচ্ছা, কত আসছে অ্যান্সার? আনসারটা বইলো। 2.58 10⁻²০ তো দেখি আমরা করে দেখি। প্রথমে কি করতে হবে, তোমাকে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত সেটা জানতে হবে। তো আমরা জানি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কেমনে বের করবো আমরা? সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর, সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর বের করতে হবে, রাইট? সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। প্লাস অক্সিজেনের ভর কত? 16। হাইড্রোজেনের ভর কত? 1। পারমাণবিক ভর কিন্তু এগুলো, আণবিক ভর না। আণবিক ভর হচ্ছে পুরোটা, মানে যোগ করে যা পাবো সেটা। তাহলে পাচ্ছি হচ্ছে 40 গ্রাম। তাহলে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত? 40 গ্রাম। আবার আমরা জানি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডে কয়টা অণু থাকে? 6.02 × 10⁻23। তার মানে আমরা বলতে পারি 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডে অণুর সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23।
সুতরাং আমাকে বলতেছে 12 গ্রাম, তাহলে 12 গ্রামে থাকে হচ্ছে 6.02 10⁻23 ইন্টু 12 ডিভাইডেড বাই 40। আমার আনসার তো আসে নাই। অ্যান্সার আসতেছে 1.806 10⁻23। দ্রুত শেষ করো, শেষ করে আমাকে জানাও। ঠিক আছে। আচ্ছা, এবার আমি তোমাকে কয়েকটা ফর্মুলা লিখে দিচ্ছি। এই ফর্মুলা গুলো দিয়ে আমরা অঙ্কগুলো অনেক শর্টকাটে করতে পারবো। তুমি চাইলে ঐকিক নিয়মও করতে পারো, আবার চাইলে শর্টকাটে করতে পারো, যেমন ইচ্ছা আছে। আহ সূত্রটা হচ্ছে এরকম: n ইকুয়াল ডব্লিউ ডিভাইডেড বাই এম, তারপর হচ্ছে ভি ডিভাইডেড বাই। আচ্ছা, এটা লেখার আগে আমি কয়েকটা জিনিস আরো বলে নিই। তুমি একটা কথা মনে রাখবো যে 1 মোল পরিমাণ, 1 মোল পরিমাণ সকল গ্যাসের আয়তন, সকল গ্যাসের আয়তন, আয়তন হচ্ছে 22.4 লিটার। এটা হচ্ছে এসটিপি তে। এসটিপি তে 1 মোল পরিমাণ সকল গ্যাসের আমি যেগুলাকে ব্লক করে দিই তুমি সেগুলোকে ব্লক করে রাখবা। এসটিপি তে 1 মোল পরিমাণ সকল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এসটিপি জিনিসটাকে একটু বলি। এসটিপি, এস দিয়ে বোঝায় হচ্ছে স্ট্যান্ডার্ড, টি দিয়ে বোঝায় টেম্পারেচার, এন্ড পি দিয়ে বোঝায় প্রেসার। এটা এসটিপির ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। অর্থাৎ টেম্পারেচার মানে কি, তাপমাত্রা, আর প্রেসার মানে হচ্ছে চাপ। আর স্ট্যান্ডার্ড কথাটার মানে হচ্ছে আদর্শ, বা সেটাকে আমরা স্থির বলতে পারি। তাহলে স্থির তাপমাত্রা ও চাপ, তাপমাত্রাটা কত এসটিপি তে, এই টেম্পারেচারের মানটা কত। তাপমাত্রার মানটা এখানে মনে রাখবা 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন। এটা হচ্ছে এসটিপি, কতটা খেয়াল রাখো, এসটিপি। আদর্শ তাপমাত্রা যদি জিজ্ঞেস করে যে আদর্শ তাপমাত্রা কত বা স্থির তাপমাত্রা কত, সেটা হচ্ছে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। আর চাপের মানটা কত, চাপের মানটা মনে রাখবা 1 অ্যাটমসফিয়ার, চাপের একক হচ্ছে এটিএম বা অ্যাটমসফিয়ার। আর প্যাসকেলে যদি বলি 1.013 10⁻5 প্যাসকেল, এটা হচ্ছে 1 এটিএম বা 100 প্যাসকেল। যদি বলি স্থির চাপ বা আদর্শ চাপের মান কত, 1.013 10⁻5 প্যাসকেল। তো নর্মালি নর্মালি আমরা যখন কোনো বিক্রিয়া করি বা কোনো জায়গায় হিসেব করি, আমরা নর্মালি এসটিপি চিন্তা করে নিই, অর্থাৎ আদর্শ তাপমাত্রা ও চাপ চিন্তা করে নিই। আদর্শ ব্যাপারটা এই কারণে ধরা হয় যে ধরো এখন আমার ঘরের তাপমাত্রা যেটা, তোমার ঘরের তাপমাত্রা তো নিশ্চয়ই একই রকম না। এরকম বিভিন্ন স্থানের টেম্পারেচার কিন্তু বিভিন্ন রকমের হইতে পারে। তা আদর্শ নিলে সুবিধা কি, আদর্শ নিলে সুবিধা হচ্ছে সবার জন্য একরকম টেম্পারেচার এবং একরকম প্রেসার দিয়ে অঙ্ক করা সহজ হয়।
এই কারণে এটা এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, মানে এটাকে স্ট্যান্ডার্ড ধরে অন্য তাপমাত্রা গুলার সাথে বা অন্য চাপ গুলার সঙ্গে কম্পেয়ার করলে অঙ্ক করতে সুবিধা হয়। আচ্ছা, এটা হচ্ছে এসটিপি। তাহলে এসটিপি মানে হচ্ছে যদি তাপমাত্রা এত থাকে এবং আমাদের চাপ এত হয়, তাহলে ওই অবস্থাতে যত গ্যাস আছে সবার 1 মোলের আয়তন কত? 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। অর্থাৎ ব্যাপারটা যদি আরো একটু ক্লিয়ার করি তাহলে বলতে পারবো, ধরো আমি বললাম 1 মোল হাইড্রোজেন, অবশ্যই এসটিপি হওয়া লাগবে। এসটিপি তে 1 মোল হাইড্রোজেনের আয়তন 22.4 লিটার। আমি যদি বলি এসটিপি তে 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? 22.4 লিটার। আমি যদি বলি যে এসটিপি তে 1 মোল ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4 এর আয়তন কত? আনসার হচ্ছে 22.4 লিটার। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড না নেই, ধরো আমরা হচ্ছে নাইট্রোজেন গ্যাস নিলাম, এর আয়তন কত? অবশ্যই এটা গ্যাস, শুধু কিন্তু গ্যাসের ক্ষেত্রে এই যে 22.4 লিটার, এই আয়তনটা শুধু কার জন্য? গ্যাসের জন্য পাবো। 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে কত? 22.4 লিটার। এটা খেয়াল রাখতে হবে, এটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এই যে এই জিনিসটাকে, এই যে এই 22.4 লিটারকে একসাথে ভিএসটিপি বলে। ভিএসটিপি মানে, ভি মানে বোঝায় ভলিউম বা আয়তন, আর এসটিপি বোঝায় এসটিপি। তার মানে এসটিপি তে আয়তন কত, এটাকে বলা হয় ভিএসটিপি, 22.4 লিটার। মনে রাখবে এটা। আচ্ছা, এটা কি বুঝতে পারছো কিনা আমাকে বলো। আচ্ছা, ঠিক। তাহলে এখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি, ধরো বললাম যে উম, ধরো বললাম 22 গ্রাম ক্লোরিনের আয়তন এসটিপি তে কত? এসটিপি তে কত? এটা কিরকম হবে অ্যান্সারটা? প্রথমে তোমাকে চিন্তা করতে হবে যে 22 গ্রাম ক্লোরিন মানে কত মোল ক্লোরিন, এটাকে চিন্তা করতে হবে। তা আমরা জানি যে 1 মোল ক্লোরিনের আণবিক ভর কত? 71 গ্রাম। আণবিক ভর হচ্ছে 71 গ্রাম। তাহলে 1 মোল ক্লোরিন মানে 71 গ্রাম। তার মানে আমি বলতে পারি 71 গ্রাম ক্লোরিনের আয়তন কত? 22.4 লিটার। কারণ 1 মোল তো, 1 মোলের আয়তন 22.4, আর 1 মোল মানে 71 গ্রাম ক্লোরিনের জন্য। এখন বলতে, সুতরাং বলতে 12 গ্রাম, তাহলে 12 গ্রাম ক্লোরিনের আয়তন কত হবে? 22.4 ইন্টু হচ্ছে 12 ÷ 71। তো ক্যালকুলেশন করো তো দেখি, করে আমাকে অ্যান্সারটা বলো কত হচ্ছে। তিন দশমিক সাত আট ছয় এত লিটার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমাদেরকে কিছু একক সম্পর্কে ধারণা রাখতে হবে। প্রথমে আমরা আয়তনের এককে আসি। আয়তনের একক, 1 নম্বরে হচ্ছে মিটার কিউব, সেটা হচ্ছে এসআই একক। এসআই ফুল ফর্ম কি? এসআই মানে হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, মানে আন্তর্জাতিক একক হচ্ছে মিটার কিউব। পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে তুমি যদি মিটার কিউব বলো সবাই চিনবে। কিন্তু এই যে লিটার, তারপরে হচ্ছে আরো অন্যান্য একক যে আছে, এগুলো অনেকে নাও চিনতে পারে। ঠিক আছে, তো মিটার কিউব বললে সবাই চিনবে। আরো একক আছে, একটা আছে লিটার। আয়তনের একটা একক হচ্ছে কি? লিটার। তবে লিটার কিন্তু এসআই একক না, এটা মনে রাখতে হবে। লিটার আছে, তারপর তোমার আরো আছে, যেমন মিলিলিটার যদি বলি এটাও বলতে পারি, যদিও মিলিলিটার লিটারের একটা অংশ। তারপরে তোমার আছে হচ্ছে সেন্টিমিটার কিউব, এটা একটু মনে রাখবা। এই সেন্টিমিটার কিউবকে অনেকে সিসি বলে সংক্ষেপে, সেন্টিমিটার কিউব বা সিসি। আচ্ছা, তারপরে আর কি হইতে পারে? আরেকটা কথা, ধরো ডেসিমিটার কিউব।
এটা হচ্ছে ডিএম কিউব বা এটাকে বলা হয় ডেসিমিটার, ডেসিমিটার কিউব। আচ্ছা, তো মোটামুটি আমাদের এগুলো জানলেই চলবে যে মিটার কিউব, লিটার, মিলিলিটার, সেন্টিমিটার কিউব, ডেসিমিটার কিউব। এখন এগুলো সম্পর্ক আছে, সম্পর্কগুলো মুখস্থ রাখতে হবে। প্রথমে মিটার কিউব আর লিটারের সম্পর্ক। 1 মিটার কিউব সমান মনে রাখবা 1000 লিটার, অথবা বলতে পারো 10 কিউব লিটার। আচ্ছা, আমি একটু নিচে লিখে এগুলো। 1 মিটার কিউব সমান হচ্ছে 1000 লিটার। আবার 1 লিটার সমান হচ্ছে 1000 ml বা মিলিলিটার, অথবা বলা যাবে 1000 সেন্টিমিটার কিউব বা 1000 সিসি, যাই বলি না কেন, সেন্টিমিটার কিউব অথবা হচ্ছে সিসি। এখন দেখো, তাহলে আমি তোমাকে যদি বলি যে 1 মিটার কিউব সমান কত মিলিলিটার হবে বলো তো, তাহলে কি হবে? এই তুমি 1000-এর সঙ্গে আরো 1000 গুণ করে দিবা, তাহলে সেটা মিলিলিটারে চলে আসবে। যে ওই কনভার্সনে আমরা না যাই, যখন অঙ্কে দরকার পড়বে তখন আমাদের চিন্তা করতে পারবো। হ্যাঁ, একটা জিনিস এখানে খেয়াল করছো যে 1000 ml আর 1000 সিসি একই জিনিস। তাহলে আমরা বলতে পারি 1000 ml আর 1000 সিসি যদি একই জিনিস হয়, তাহলে 1 ml যেই কথা, 1 সিসি বা 1 সেন্টিমিটার কিউব আসলে একই কথা বোঝায়। আর আরেকটা কথা মনে রাখবা, 1 লিটার যা, 1 ডেসিমিটার কিউবও একই জিনিস। 1 ডেসিমিটার কিউব দিয়ে যা বোঝায়, 1 লিটার দিয়ে তাই বোঝায়। তো আমি তোমাকে এই জিনিসগুলো শিখাই দিলাম, এগুলো মুখস্থ করতে হবে, এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে। লিখে শেষ হলে আমাকে বলো। বুঝতে কি বলবো? হ্যালো, শেষ করছো? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা হচ্ছে কিছু চাপের একক জানবো। চাপের একক, 1 নাম্বারটা হচ্ছে তোমার প্যাসকেল, যেটাকে এসআই একক বলা হয়। এছাড়াও আরো আছে, যেমন এটিএম আছে, এটাও চাপের একটা একক। বা সেন্টিমিটার এইচজি, এইচজি দিয়ে মার্কারি বোঝায় বা পারদ বোঝায়, সেন্টিমিটার এইচজি। তারপরে তোমার আছে ধরো মিলিমিটার এইচজি। এগুলো লেখা যায়, এগুলো তোমার দরকার হবে না, এই লেভেলে তোমাদের এক্সারসাইজের প্রয়োজন নেই। আচ্ছা, এখন সম্পর্ক দেখি। এক এটিএম, 1 এটিএম মানে হচ্ছে 1.01 C 10⁵ জাস্ট এই কনভার্সনটা বা এই সম্পর্কটা মনে রাখবা, এটিএম আর প্যাসকেলের সম্পর্ক। 1 এটিএম সমান হচ্ছে 1.01 C 10⁵ এটা তোমার লাগবে। এখন হচ্ছে আমি তোমার কিছু সূত্র লিখে দিচ্ছি। এই সূত্রগুলো হচ্ছে আমাদের এক কথায়, মানে খুব সহজেই এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করা যাবে। N ইকুয়াল W/M, তারপরে হচ্ছে লেখা যাবে PV/RC, তারপরে তোমার লেখা যাবে V/VSCP। ভিএসসিপির মান কিন্তু আমরা অলরেডি বলছি, 22.4 লিটার। এন বাই এন এ, এই এন এ এটা দিয়ে বোঝায় অ্যাভোগাড্রো সংখ্যা, মানে ওই যে ওই সংখ্যাটা 6.023 10⁻²2। তারপরে লেখা যাবে এস ভি। এই যে লাইনটা, এই যে সূত্র, এগুলো সবগুলো সূত্র, এগুলো মনে রাখতে হবে। পরিচয়গুলো আমি এখন লিখে দিচ্ছি। এন, এন দিয়ে বোঝায় মোল সংখ্যা, মানে কত মোল, 1 মোল 2 মোল, এই জিনিসগুলো বোঝায় এটা।
ডব্লিউ, ডব্লিউ দিয়ে বোঝায় প্রদত্ত ভর, মানে যেই ভরটা তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে, প্রদত্ত ভর। ক্যাপিটাল এম, এটা দিয়ে পারমাণবিক ভরও বুঝাইতে পারে, আবার আণবিক ভরও বুঝাইতে পারে। যদি অণু থাকে তাহলে আণবিক ভর, যদি পরমাণু থাকে তাহলে হচ্ছে পারমাণবিক ভর। তারপরে এই যে পি, পি দিয়ে বোঝায় হচ্ছে চাপ, ভি দিয়ে বোঝায় আয়তন। এই আর, আর যেটা লিখলাম, আর এর একটা নির্দিষ্ট মান আছে। আর এর পরিচয় হচ্ছে সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক। এটার এটার মানটা হচ্ছে 8.31 জুল পার মোল পার কেলভিন। এটা একটু মনে রাখবা, এই মানটা একটু মুখস্থ রাখবা। এটা তোমাদের অ্যাক্সেসিতে যদিও তেমন একটা আসে না, তাও মানে মনে রাখতে পারো। এটা ভবিষ্যতে অনেক কাজ, অনেক জায়গায় কাজে লাগবে। এটা কেমিস্ট্রি পড়তে গেলে এটার কোনো বিকল্প নাই, এটা লাগবেই। আচ্ছা, তারপরে হচ্ছে টি, টি দিয়ে কি বোঝায়? তাপমাত্রা, যে কোনো তাপমাত্রা। মানে এটা তো আর ওই এসটিপির তাপমাত্রা কিন্তু বলি নাই। এসটিপি হলে তোমাকে এসটিপি বলেই দিবে যে কি, মানে এসটিপির তাপমাত্রা। এসটিপির তাপমাত্রা আমরা জানি, সেলসিয়াস বললে 0 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন বললে 270 কেলভিন। তারপরে হচ্ছে আমরা শিখছি ভি, তো বলে দিলাম আয়তন। এই আয়তনটা হচ্ছে র্যান্ডম আয়তন, মানে যেটা প্রশ্ন দেওয়া থাকবে। আর ভিএসটিপির ভ্যালু তো আমরা জানি, 22.4 লিটার। আচ্ছা, ভিএসটিপি গেল। আর এন, এন হচ্ছে পরমাণু বা অণুর সংখ্যা। অণুর সংখ্যা, পরমাণু থাকলে পরমাণু সংখ্যা, অণু থাকলে অণুর সংখ্যা। এন এ, এটার পরিচিত দিলামই, অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10⁻23। এটা হচ্ছে এন এ। তারপরে হচ্ছে আমরা শিখছি এস, এস মানে দিয়ে বোঝায় ঘনমাত্রা। এই ঘনমাত্রাকে এস দিয়ে বুঝাতে পারে, ঘনমাত্রাকে সি দিয়ে বুঝাতে পারে। সি এবং এস এটা দিয়ে ঘনমাত্রা বোঝায়, কোনো সমস্যা নেই। ওকে, তো তুমি লেখা শেষ করে আমাকে জানাও। আচ্ছা, এখন তোমাকে আমি জাস্ট একটা আজকে একটা অঙ্ক উদাহরণ হিসেবে দেখাই দিই যে এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্ক কেমনে করবো। ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে 12 গ্রাম, বললাম যে ধরো কি বলা যায়, ধরো নাইট্রোজেন, নাইট্রোজেনে কতটি অণু থাকে। এখন তুমি নর্মালি হলে কি করতা? ওই যে আগের নিয়মে করতা, যে 1 মোল নাইট্রোজেন মানে হচ্ছে কয় গ্রাম? 28 গ্রাম। নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28। 1 মোল নাইট্রোজেন মানে 28 গ্রাম, তাহলে 28 গ্রামে থাকে 6.02 10⁻23টা। তাহলে 12 গ্রামে থাকে কয়টা? এটা হচ্ছে ঐকিক নিয়ম, ওই নিয়মে করতে পারো, কোনো সমস্যা নেই। বাট এখন তুমি আরো শর্টকাটে করতে পারো। দেখো, আমরা একটু আগে শিখছি যে এন ইকুয়াল কি শিখছি? ডব্লিউ বাই এম। আবার আমরা এন ইকুয়াল শিখছি কিন্তু এন বাই এন এ। এখন আমার এই এনটা তো আর দরকার পড়তেছে না, কারণ আমার এখানে মোল সংখ্যা দরকার নাই। তাহলে আমি এই দুটা লাইনকে ইকুয়াল লিখতে পারি, যে ডব্লিউ বাই এম সমান হচ্ছে এন বাই এন এ। এখন দেখো কার কার মান দেওয়া আছে। এই যে যেটা 12 গ্রাম দেওয়া আছে, এটা হচ্ছে ডব্লিউ এর মান 12 গ্রাম। তুমি নিশ্চয়ই ক্যাপিটাল এম এর মান জানো। ক্যাপিটাল এম কি বলছে? আণবিক ভর বা বা পারমাণবিক ভর। এখন ওটা তো অণু, তাহলে অণু থাকলে আণবিক ভর হিসেবে হবে। নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে কত? 28 গ্রাম। ক্যাপিটাল এন এটা হচ্ছে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা। এখন বের করতে বলতে তো অণুর সংখ্যা, তাহলে আমরা এই এন এর মান বের করতে হবে। আর এন এ যেটা, এটার মান তো আমরা জানি 6.023 10⁻23। এখন যে করবা, তোমাকে বলতে এন এর মান বের করতে, তাহলে এন এর মান বের করি। তাহলে এন এ ইন্টু ডব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে এন। মান বসাও, 6.02 10⁻23। ডব্লিউ এর মান হচ্ছে 12, আর ক্যাপিটাল এম এর মান হচ্ছে 20। এগুলো গ্রামে রাখলে চলবে, ওগুলোকে কেজিতে কনভার্ট করার দরকার নেই। তাহলে এখন এখানে ক্যালকুলেশন করে যা পাবা সেইটাই হচ্ছে তোমার অণুর সংখ্যা, কয়টা অণু আছে সেটার সংখ্যা। তো আমরা অঙ্কগুলা চাইলে আমরা এই সিস্টেমে অঙ্ক করতে পারি। ঐকিক নিয়মেও করা যাবে, এই সিস্টেমও করা যাবে, কোনো সমস্যা নেই। এই সিস্টেম গুলো মূলত সহজ হচ্ছে তখন এমসিকিউর জন্য, যদি
এখান থেকে এমসিকিউ আছে, তখন তুমি সহজে এই সূত্রগুলো দিয়ে করতে পারবা। দেখে শেষ হলে আমাকে জানাই। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে কয়েকটা অঙ্ক তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, তুমি এগুলো করবা। তুমি হচ্ছে বইয়ের, আচ্ছা, বইয়ের অঙ্কগুলা করবা। বইয়ের হচ্ছে যে 112 নম্বর পৃষ্ঠায় যে সমস্যাগুলো দেওয়া আছে এগুলা করবা। তারপরে হচ্ছে 112, 113, 114, 112, 113 আর দুজনের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি, রহনা এবং স্থির দুজনকে বলে দিচ্ছি। 112, 113 এবং 114 এই পেজের সবগুলো ম্যাথ তোমাদের বাড়ির কাছে থাকবে। আমি আগামী ক্লাসে চেক করবো, কিন্তু এগুলো তোমরা করছো করছো না। 112, 113, 114 এই পেজের কাজগুলা ম্যাথ গুলা বাড়ির কাছে থাকবে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।